শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পড়াশোনা আশা করি ভালো হচ্ছে। সুজিত স্পেশাল ব্যাচের পক্ষ থেকে তোমাদেরকে নতুন একটা রেকর্ডেড আবার ভিডিও দিতে চলেছি। আজকের ভিডিও ক্লাসের টপিকস এগ্রি জিএসটি 2024-25 সেশনের ফিজিক্স কোশ্চেন সলভিং। অর্থাৎ লাস্ট যে এগ্রি জিএসটির পরীক্ষা হয়েছে, এগ্রি জিএসটি 2024-25 সেশনের ফিজিক্সে যে কোশ্চেনটা আসছে, ফিজিক্সের কোশ্চেনগুলোর সলভিংটা এখন আমরা দেখব। তো চলো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি আসছে। প্রথম কোশ্চেনটা বলছে একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপ করা মান আর ইকুয়াল টু 5.3 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার আয়তনের ভুলের শতকরা পরিমাপ। কোশ্চেনটা আসছে ভৌত জগৎ ও পরিমাপ থেকে। ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে। অনেকেই এটা নেগলেজেবলভাবে তোমরা স্কিপ করো যে এখান থেকে মনে হয় ম্যাথ আসবে না। তো আমি বারবার বলি 4-5টা সূত্র আছে, একদম সিম্পল সূত্র, প্র্যাকটিক্যালের সূত্রগুলো জাস্ট একবার করে দেখে গেলে এই অঙ্ক আসলে এই সূত্রগুলো থেকে আসে। আর বাকিটা তো এই অধ্যায় থিওরিটিক্যাল মুখস্থ পড়াশোনা। তো এখান থেকে সেই ম্যাথটা আসছে, প্রথম যে ম্যাথটা আসছে ভৌত জগৎ ও পরিমাপ থেকে আসছে। দেখো তো আয়তনের আনুপাতিক ত্রুটি বা আয়তনের শতকরা পরিমাপ ইকুয়াল টু কি ডেল ভি বাই ভি ইকুয়াল টু 3 ডেল আর বাই আর ইন্টু 100%। ঠিক আছে, আমরা জানি আয়তনের আনুপাতিক ত্রুটি বা শতকরা ত্রুটি ডেল ভি বাই ভি ইকুয়াল টু 3 ডেল আর বাই আর ইন্টু 100%। যেখানে আর সমান এই মানটা দেয়া থাকলেও ডেল আর প্লাস মাইনাসের পর যে মানটা থাকবে সেটাকে ডেল আর হিসেবে কাউন্ট করব। প্লাস মাইনাসের পরে যে মানটা থাকবে সেটাকে ডেল আর হিসেবে কাউন্ট করবো, আর বাকিটা হচ্ছে আর হিসেবে কাউন্ট করবো। তাহলে দেখো 3 ডেল আর এর মান হচ্ছে 0.1, আর কত, আর হচ্ছে 5.3 ইন্টু 100%। ওকে, এখানে এক ডিজিট পর পয়েন্ট, এখানেও এক ডিজিট পর পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট উঠে গেল, এখানে 1 থাকলো, এখানে 53 থাকলো। হ্যাঁ, তো 3/53 ইন্টু 100%। তো ক্যালকুলেশনের সুবিধার্থে 3 গুণ 100 তার মানে কত, 300/53% বলা যায়। হ্যাঁ, তো দেখো এখানে 300কে যদি তুমি 50 দ্বারা ভাগ করতে, 300কে 50 দ্বারা ভাগ করলে 6 অ্যান্সার হতো। বাট এখানে 50 না 53 দ্বারা ভাগ করছো, তাহলে নিশ্চয় এই অ্যান্সারটা 6 হবে না, 6 থেকে একটু কম হবে। এই অ্যান্সারটা 6 থেকে একটু কম হবে। তো 6 থেকে একটু কম হবে, দেখো এটা তো 5 থেকেও কম, তাহলে উত্তর হবে না। এটা 6 থেকে বেশি, এটা হবে না। এটা 6 থেকে অনেক বেশি, এটা হবে না। তাহলে দেখো 6-এর কাছাকাছি, 6 থেকে একটু কম, বি অপশন উত্তর। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি। অনেক সময় আমরা ক্যালকুলেশন না করে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আমরা অ্যান্সারটা করব আমাদের দ্রুত সময়ে। মানে এখানে অন্তত 10 সেকেন্ড হলেও তোমাকে টাইম বাঁচাবে। আর অ্যাডমিশন টেস্টের সবচেয়ে ইফেক্টিভ ব্যাপার হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। হ্যাঁ, টাইমের সাপেক্ষে তুমি কেমন করছো সেটাই ব্যাপার। 2 নম্বর কোশ্চেনে বলছে দুইজন মোটরসাইকেল চালক 9 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি রেস শুরু করলো। মানে দুইজন বন্ধু মোটরসাইকেল চালক, তারা একটা রেসে অংশগ্রহণ করলো, যার প্রথম মোটরসাইকেল আরোহীর বেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় মোটরসাইকেল আরোহীর বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। বলছে তাদের ত্বরণ হলো, মানে প্রথম ব্যক্তির ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং দ্বিতীয় ব্যক্তির ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাদের ইন্ডিভিজুয়ালি ত্বরণও আছে। এক সময় তারা তাদের রেস শেষ করলো, মানে কোনো এক সময় তাদের রেসটা শেষ করে ফেললো এবং একই সময় শেষ পর্যন্ত পৌঁছে যায়। মানে শেষ পর্যন্ত পৌঁছাতে দুইজন বন্ধুর সময় লাগে একই পরিমাণ। আমরা ধরে নিলাম টি সময়ে তারা পৌঁছল। বলছে 2 মোটরসাইকেল আরোহী কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেটাই জিজ্ঞাসা করছে। আমরা ধরে নিলাম টি সেকেন্ড সময়ে 2 মোটরসাইকেল আরোহী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। দেখো তো এখানে আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, আবার দূরত্বের কথা বলা আছে। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখতে পারি না? দূরত্ব এবং সময় দেওয়া থাকলে এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করবে, দ্বিতীয় ব্যক্তিও ঠিক একই দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এই যে শেষ পর্যন্ত পৌঁছায় মানে একই দূরত্ব অতিক্রম করবে।
তাহলে প্রথম বস্তুর আদিবেগ দেখো, প্রথম বস্তুর আদিবেগ হচ্ছে 9, কত সময় ধরে? টি সময় ধরে, প্লাস হাফ এ টি স্কোয়ার। প্রথমটার ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 2, হ্যাঁ, এর মান কত? 2 টি স্কোয়ার ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর আদিবেগ হচ্ছে 6, তাহলে 60 প্লাস হাফ, এর মান হচ্ছে 3 টি স্কোয়ার। এবার এখান থেকে ক্যালকুলেশন করে কাঙ্ক্ষিত টি এর মান বের করলে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাচ্ছ। দেখো 2 2 কাটা যায়, তাহলে থাকে কত? থাকে হচ্ছে 90, 2 2 কাটা গেলে টি স্কোয়ার ইকুয়াল টু কত? 60। এখানে হচ্ছে 3/2 টি স্কোয়ার থাকে। তো 90 থেকে 60 যদি বাদ দাও তাহলে এখানে কি থাকে? 3t থাকে। তাহলে 3t ইকুয়াল টু এখানে 3/2 টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার আসছে, তাই না? দেখো 3/2 টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, এখান থেকে 2 যদি লসাগু হয় তাহলে 3t স্কোয়ার মাইনাস 2t স্কোয়ার, তার মানে কি আলটিমেটলি টি স্কোয়ার বাই 2। সরি, এখানে ভুল লিখছি, এখানে হচ্ছে 3t, এখানে 3t। ঠিক আছে, 90 থেকে 60 বাদ দিলে 3t ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2। আর টি স্কোয়ার ইকুয়াল টু কত হলো? টি স্কোয়ার ইকুয়াল টু 60 হলো, তাহলে টি ইকুয়াল টু 6। টি ইকুয়াল টু কত সেকেন্ড সময়? 6 সেকেন্ড সময়। টি ইকুয়াল টু 6 সেকেন্ড সময়, টি ইকুয়াল টু 6 সেকেন্ড সময়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল 2 ব্যক্তি। তাহলে 2 ব্যক্তি আমরা দেখলাম 6 সেকেন্ড ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলছে 200 মিটার উলম্ব উচ্চতার মধ্য দিয়ে একটি খনির খাত পর্যন্ত 40 কেজি ভরের একটি খাঁচা তুলতে একটি বৈদ্যুতিক মোটরের 2 মিনিট সময় লাগে। 2 মিনিট সময়ের প্রয়োজন হয়। সামগ্রিক দক্ষতা 80% হলে কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়? কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়, তাই তো? তাহলে আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু, যেহেতু উচ্চতা দেওয়া আছে, ক্ষমতা পি ইকুয়াল টু mgh/t। ক্ষমতা পি ইকুয়াল টু mgh/t। তো দেখো এম এর মান কত? ও আচ্ছা, তার আগে দেখো দক্ষতা কত? এই ইঞ্জিনের দক্ষতা 80%। 80% মানে কত? 0.8 দ্বারা হবে এটা, ঠিক আছে? ক্ষমতা হবে কি? mgh/t, কিন্তু এই ইঞ্জিনের দক্ষতা কত? 80%। তাহলে এখানে কত? 80% বসবে, মানে 80/100 মানে 0.8। ওকে, এবার মানগুলো বসাই। এম এর মান কত কেজি? 400 কেজি। জি বলে দিয়েছে 10। এইচ কত? উচ্চতা হচ্ছে 1200 বাই টি এর মান কত? 2 মিনিট। 2 মিনিট মানে কত? 2 × 60 সেকেন্ড প্লাস 0.8। দেখো এই পয়েন্টের জন্য উপরে আমরা কত লিখতে পারি? 10 লিখতে পারি। এই পয়েন্টের জন্য উপরে 10 লিখতে পারি। এবার কাটাকাটি করার চেষ্টা করি। কাটাকাটি করার যদি চেষ্টা করি তাহলে এই শূন্য কাটি। আচ্ছা, দেখো 6 দুগুণে কত? 12। তাহলে 12 এখানে কত থাকে? 10 থাকে, তাই না? 12 10কে 120 থাকে। এবার আমি যদি 2 দিয়ে কাটি, এটা কত? 4, এটা কত? 5। আবার যদি এটা কেটে দিই, এখানে থাকে কত? 100, এখানে থাকে 100। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যা থাকলো কত? 5। সংখ্যা থাকলো 5। এখানে 2টা শূন্য, এখানে একটা 3টা শূন্য, এখানে একটা 4টা শূন্য। একক কি? একক হচ্ছে ওয়াট, 5000 ওয়াট। এখন দেখো অপশনে কি? আচ্ছা, মিসিং করলাম মনে হয় 1টা 2টা 3টা 4টা শূন্য, সরি 4টা শূন্য, এত ওয়াট। তাহলে 50,000 ওয়াট। এখন অপশনে দেখো সে ওয়াট নেই, অপশনে আছে কিলোওয়াট। এখন কিলোওয়াট মানে কি? 1000 দ্বারা ভাগ, তাহলে কি হবে? 50 কিলোওয়াট। রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কত? 50 কিলোওয়াট। ওকে, তোমাদের রাইট অ্যান্সারটা হবে 50 কিলোওয়াট, ডি অপশন। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা আসছে একই রোধের 2টি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত, একই রোধের 2টি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2 এবং তাদের ব্যাসের অনুপাত নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ব্যাসের অনুপাত নির্ণয় করতে বলছে।
বলছে। আমরা জানি রো আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা যদি ডিরেক্ট না দেওয়া থাকে তাহলে রো এল বাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখতে পারি R2 বাই R1 ইকুয়াল টু L2 বাই L1 ইন্টু R1 বাই R2 তার হোল স্কোয়ার। এখন যখন বলবে একই রোধের ক্ষেত্রে ব্যাসের অনুপাত হবে D1 বাই D2 ইকুয়াল টু রুট ওভার L1 বাই L2। ঠিক আছে, অনুপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসার্ধও সে জিনিস। দেখো এল এর সাথে আর এর সম্পর্ক কি বর্গমূলের সমানুপাতিক, সেটা লিখছি D1 বাই D2 ইকুয়াল টু রুট ওভার L1 বাই L2। এখন দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে কত 1:2, তাহলে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত কি হবে রুট ওভার 1:2, রুট ওভার 1/2, আলটিমেটলি কত 1:√2, আলটিমেটলি 1:√2। তো আমাদের এত কাহিনী করা লাগবে না, আমাদের যখনই দেখবো দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত চাচ্ছে তাহলে তার রুটটা করে দেব। যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতের কি করব রুট করব, তাহলে 1:√2 অ্যান্সার। ঠিক আছে, বললো দৈর্ঘ্যের অনুপাত 9:16, ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত কত, তাহলে রুট ওভার 9:16 অর্থাৎ 3:4 অ্যান্সার হবে। ওকে, আশা করি তোমরা এ ধরনের অঙ্কে আর কোনো সমস্যা হবে না। পরের কোশ্চেনটা দেখি, কোন স্থানে ভূচম্বক ক্ষেত্রের মান। হ্যাঁ, এটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন, তোমাদের পঞ্চম অধ্যায় ফিজিক্স সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়ের কোশ্চেন। এটা কোন স্থানে ভূচম্বক ক্ষেত্রের মান 4 × 10⁻⁵ টেসলা এবং বিনতে 60 ডিগ্রি হলে ওই স্থানে ভূচম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান কত। আনুভূমিক উপাংশের মান কত? আমরা জানি ভূচম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ H = B cos ডেল্টা। আনুভূমিক উপাংশ H = B cos ডেল্টা, যেখানে B হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, ডেল্টা হচ্ছে বিনতি কোণ। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 4 × 10⁻⁵ টেসলা ইন্টু কস ডেল্টা, ডেল্টা বিনতি কোণ cos 60 ডিগ্রি, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে যদি আমি হাফ বসাই 4 × 10⁻⁵ ইন্টু হাফ, আলটিমেটলি 2 × 10⁻⁵, আলটিমেটলি কত 2 × 10⁻⁵ টেসলা। ঠিক আছে, এখন দেখো এখানে এটা হবে না, 2 × এটা মাইক্রো টেসলাতে আছে 2 × 10⁻⁶ টেসলা, এটাও হবে না -5। এখন এখানে মাইক্রো টেসলা করা যায় কিনা দেখো তো, 2 × 10⁻⁵, মাইক্রো মানে কি টেসলাকে মাইক্রো টেসলাতে করলে কত হবে 10⁶। তাহলে আলটিমেটলি কত হবে 20, আলটিমেটলি সরি এখানে এটা যখন হলো তখন মাইক্রো টেসলা হয়ে গেল, আলটিমেটলি 20 মাইক্রো টেসলা। ঠিক আছে, টেসলাকে জাস্ট মাইক্রো টেসলাতে কনভার্ট করলে তোমার যে কাঙ্ক্ষিত অপশন সেটার সাথে মিলে যাবে। পরের কোশ্চেনটা দেখো, লাইট সিস্টেম। পরের কোশ্চেনটা দেখি, বলছে একটি সমবাহু প্রিজমের প্রতিসারণাঙ্ক √2। একটা প্রিজম যেটা সমবাহু ত্রিভুজের প্রিজমের প্রতিসারণাঙ্ক √2 হলে প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ কত। ন্যূনতম বিচ্যুতি কোণ কত? তো প্রিজমের সূত্র দিয়ে এ ধরনের সকল কোশ্চেনের অ্যান্সার করা যায়, কিন্তু বেশ বড় হয়। আমরা একটা ট্রিক্স অবলম্বন করব, সেই ট্রিক্স অ্যাপ্লাই করলে এখানে 2টা কোশ্চেন ঘোরায় ফিরে আসে, সেই 2টা কোশ্চেন আমরা শিখে যাব। দেখি আমরা যদি কোশ্চেনে বলা থাকে সমবাহু ত্রিভুজ এবং প্রতিসারণাঙ্ক √2 হলে সমবাহু ত্রিভুজ এবং প্রতিসারণাঙ্ক √3 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বানানটা ভুল করে ফেলেছি, ন্যূনতম বিচ্যুতি কোণ 60 ডিগ্রি। ন্যূনতম বিচ্যুতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি।
দেখো যখন সমবাহু ত্রিভুজ এবং প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক কত √3 হলে ন্যূনতম বিচ্যুত কোণ হবে 60 ডিগ্রি। আর যখন সমবাহু ত্রিভুজ এবং প্রতিসরাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুত কোণ হবে 30 ডিগ্রি। ঠিক আছে, আমরা এই দুইটা মনে রাখবো। যখন সমবাহু ত্রিভুজ এবং প্রতিসরাঙ্ক কত √3 হলে ন্যূনতম বিচ্যুত কোণ অ্যান্সার হবে 60 ডিগ্রি। আর যখন প্রতিসরাঙ্ক √2 তখন ন্যূনতম বিচ্যুত কোণ হবে 30 ডিগ্রি। তো এখানে দেখো বলছে সমবাহু ত্রিভুজের প্রিজমের প্রতিসরাঙ্ক √2 তাহলে ন্যূনতম বিচ্যুত কোণ হবে 30 ডিগ্রি। রাইট অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। পরেরটা দেখি, যদি প্রোটনের গতিশক্তি মানে ইকে কাইনেটিক এনার্জি গতিশক্তি mc² দেওয়া থাকে, মানে ইকে সমান mc² যদি দেওয়া হয় তবে উহার ভরবেগ কত? হ্যাঁ, ভর এবং বেগের গুণফল, তাই তো, মানে পি দ্বারা প্রকাশ করছে। ভরবেগ কত সেটা জিজ্ঞাসা করছে। দেখো গতিশক্তি m0c², আমরা জানি ইকে ইকুয়াল টু mc² মাইনাস m0c²। ইকে ইকুয়াল টু mc² মাইনাস m0। দেখো mc² মানে কি মোট শক্তি, ইকুয়াল টু mc² ইকুয়াল টু কি mc²। mc² মানে কি মোট শক্তি, আর m0c² মানে কি স্থির অবস্থার শক্তি। তার মানে মোট শক্তি থেকে স্থির অবস্থার শক্তিটা বাদ দিলে তুমি পাও কি গতিশক্তি। আর সেই গতিশক্তি সমান দেওয়া আছে দেখো m0c²। তাহলে মোট শক্তি ইকুয়াল টু তুমি পাইলে 2m0c², তাই না? m0c² রাইট সাইডে নিলে 2m0c²। তার মানে তুমি পাইলে মোট শক্তি ইকুয়াল টু কি 2m0c²। এখন তোমাকে বলছে ভরবেগ কত। আমরা জানি E² ইকুয়াল টু m0² c4 প্লাস p² c² প্লাস কে p² c²। তাহলে ই এর মান পাইছো 2m0c², লেফট সাইডে যদি বসাও তাহলে 4m0² c4 প্লাস m0² c4 প্লাস p² c²। সরি, এখানে প্লাস না, এখানে সমান m0। এখানে দেখো 4m0² c4, এখানে আছে কি m0² c4, তার মানে আলটিমেটলি কত? আলটিমেটলি p² c² ইকুয়াল টু কত? 3m0² c4। এখন তুমি যদি c² দিয়ে ভাগ করো, c² দিয়ে ভাগ করলে p² ইকুয়াল টু 3m0² c², or p ইকুয়াল টু √3m0c। ঠিক আছে, √3m0c। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে √3m0c। রাইট অ্যান্সার সি অপশন আছে যেটা। কোশ্চেনটা একটু বড়, একটু কঠিন ছিল। কোশ্চেনটা আসছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে। পরে কোশ্চেন দেখো, সিম্পল কোশ্চেন। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পার্টের 3 গুণ? মানে ফারেনহাইট স্কেলের একটা নির্দিষ্ট তাপমাত্রা যা সেন্টিগ্রেড স্কেলের পার্টের কত গুণ? 3 গুণ হবে। তাহলে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পার্টের 3 গুণ? তাহলে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা যদি x ধরো, তাহলে ফারেনহাইট স্কেলে কত ধরবা? 3x। সেন্টিগ্রেডে যদি x ধরো, সেন্টিগ্রেড c ইকুয়াল টু x যদি হও, তাহলে ফারেনহাইটে কত? 3x। এখন তুমি সেন্টিগ্রেডের সাথে ফারেনহাইট যদি তুলনা করো, তাহলে সূত্র লেখো কি c/5 ইকুয়াল টু f-32/9। তাহলে c এর মান কত? x, x/5 ইকুয়াল টু f এর মান 3x/32/9। ক্যালকুলেশন করি, 5 দিয়ে গুণ করলে 3 পাশে 15x মাইনাস 5 দোকানে 10 0 160 হয়। ঠিক আছে, ইকুয়াল টু কত? 9x। আর 9x মাইনাস 15x মাইনাস 9x মানে 6x। বোর্ডে ডিস্টার্ব দিচ্ছে। 6x ইকুয়াল টু কত?
160 আর এক্স ইকুয়াল টু 160 বাই 6, তার মানে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 80 বাই 30, 80 বাই 30। এক্সের মান কত বেরোচ্ছে? 80 বাই 30। বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা? ফারেনহাইটে চাচ্ছে। তা দেখো এক্স সেন্টিগ্রেডে এক্স হলে ফারেনহাইটে কত ছিল? 3x। ফারেনহাইটে কত? 3x। তাহলে 3 গুণ এক্সের মান কত? 80 বাই 3। তাহলে আলটিমেটলি কত? 80 ডিগ্রি ফারেনহাইট। আলটিমেটলি 80 ডিগ্রি ফারেনহাইটে কোন তাপমাত্রা? ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা? ফারেনহাইট স্কেলের 80 ডিগ্রি যা সেন্টিগ্রেড স্কেলের পার্টের 3 গুণ হবে। পরটা দেখি, পরটা কি বলে? 7 কেজি ভরের কোনো বস্তুর উপর এত বল প্রযুক্ত হলে বস্তুটির কত ত্বরণ প্রাপ্ত হবে? কত ত্বরণ প্রাপ্ত হবে মানে এ জিজ্ঞাসা করছে তোমাকে, এ সমান জিজ্ঞাসা করছে। যেখানে কি দিয়ে আছে? ভর আছে এবং বল সংক্রান্ত কথাবার্তা আছে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি F ইকুয়াল টু ma। এখান থেকে ত্বরণ চাচ্ছে, ত্বরণ ইকুয়াল টু F বাই m। এফটা কি? বল। এখন বল কি দেওয়া আছে? বল ভেক্টর ফর্মে দেওয়া আছে। তা বল ভেক্টর ফর্মে দেওয়া থাকলে এই বলের মানটা আমরা বের করতে পারি না। √i স্কয়ার মানে 2 স্কয়ার 4 প্লাস 9 প্লাস 36। তাহলে কত? √49। আর √49কে রুট করলে কত? 7 হয়। তাহলে বলের মান পাইলাম 7, ভর কত দেওয়া আছে? 7 কেজি। তাহলে আলটিমেটলি ত্বরণ এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সি অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখি। পরের কোশ্চেন বলছে 100 কেজি উঁচু হতে, 100 কেজি উঁচু না, 300 মিটার উঁচু হতে অভিকর্ষ তার নিয়ে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে মানে 300 মিটার উঁচু থেকে একটা বস্তু নিচের দিকে পড়ছে, বলছে ভূমি হতে কত উচ্চতায়, মানে মিডিল পজিশনে কি গতিশক্তি এবং বিভব শক্তির সমান, কিন্তু বলছে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, মানে গতিশক্তির মানটা হবে যে বিভব শক্তি তার অর্ধেক হবে, সেই উচ্চতাটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তোমরা এই ধরনের কোশ্চেনটা যেভাবে সলভ করো, যে এক্স উচ্চতায়, ধরে নাও এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে উচ্চতা এক্স ইকুয়াল টু h/n+1। ঠিক আছে, উচ্চতা এক্স ইকুয়াল টু, উচ্চতা এক্স বলতে কি যে উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ, সেই উচ্চতা এক্স ইকুয়াল টু h/n+1। এইচ হচ্ছে মোট উচ্চতা, n হচ্ছে যত গুণ বলবে তত গুণ। তাহলে দেখো মোট উচ্চতা কত? 300, কত গুণ বলেছে? অর্ধেক বলেছে, তাহলে n এর মান হাফ প্লাস 1। আলটিমেটলি 300/2 লসাগু, তাহলে 1+2। আলটিমেটলি 300 গুণ 200, 300 গুণ 2, 300 গুণ 2 বাই কত? 3। আলটিমেটলি 200 মিটার উচ্চতায়, আলটিমেটলি 200 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। যখন ভূমি হতে কত উচ্চতায়? ভূমি হতে 200 মিটার উচ্চতায় যে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হয়ে যাবে। পরের কোশ্চেন বলছে সূর্যের ব্যাসের 1/50তম ব্যাস বিশিষ্ট অতি ক্ষুদ্র নক্ষত্রকে বলা হয়, মানে কি বলা হয় সেটাই জিজ্ঞাসা করছে। আমরা এই কোশ্চেনটা আসছে জ্যোতির পদার্থবিজ্ঞান থেকে, অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় থেকে, যেটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। আর যখনই তোমাদের শর্ট সিলেবাসে ছিল না তখনই তোমাদের অ্যান্সার করতে কষ্ট হয়ে গেছিল, কিন্তু কোশ্চেনটা সো সিম্পল ছিল। আমরা জানি 1/4 m0 থেকে ছোট হলে সেই নক্ষত্রকে বলে শ্বেত বামন।
কোনো বস্তুর ভর, কোনো নক্ষত্রের ভর যদি 1.4 m0 হচ্ছে সূর্যের ভর, সূর্যের ভরের 1.4 গুণ থেকে যদি ছোট হয় তাহলে কত হবে, এই কি হবে, শ্বেত বামন হবে। আর এখানে বলছে সূর্যের ব্যাসের 1/50তম ব্যাস। সূর্যের ব্যাসের যদি 1/50তম ব্যাস হয় তাহলে সেই ভরটা কি নিশ্চিতভাবে অবশ্যই সূর্যের ভর থেকে অনেক ছোট, আর সূর্যের ভর থেকে অনেক ছোট হলে তার নাম হয় শ্বেত বামন। তার নাম হবে কি, শ্বেত বামন। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখি। বলছে 6d²x/dt² প্লাস 6d²x/dt² প্লাস 150 x = 0 হলে তরঙ্গের সমীকরণের কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক ওমেগার মানটা তোমাকে জিজ্ঞাসা করছে। তো এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি? এ ধরনের অঙ্কের ক্ষেত্রে d²x/dt² প্লাস ω² x = 0 জানি। সমীকরণটাকে d²x/dt² প্লাস ω² x = 0। তাহলে এখানে x এর পজিশনে যেটা থাকবে সেটাকে ω² এর সাথে তুলনা করব। দেখো এখানে x এর সাথে কি ω², তাহলে x এর পজিশনে যেটা থাকবে সেটাকে ω² এর সাথে তুলনা করব। তবে আমাদের মাথায় রাখতে হবে d²x/dt² এর কোনো সহগ থাকবে না, মানে এখানে সহগটা রিমুভ করে নিতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, 6 আছে, 6 রিমুভ করতে গেলে 6 দ্বারা ভাগ করব, তাহলে d²x/dt² প্লাস 6 দ্বারা ভাগ করলে কত হয়, 6 দ্বারা ভাগ করলে 25, তাহলে 25 x = 0। তো দেখো তো ω² সমান তুমি কি লিখতে পারো, ω² এর পজিশনে 25, তাহলে তুমি লিখতে পারো ω² = 25 আর ω = 5। তাহলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে কৌণিক কম্পাঙ্ক 5 রেডিয়ান/সেকেন্ড। কৌণিক কম্পাঙ্ককে 5 রেডিয়ান/সেকেন্ড। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম চাপ অর্থাৎ ভিপি লেখচিত্রে কোন ধরনের হয়? তোমরা জানো স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, এটাই ছিল বয়েলের সূত্র। বয়েলের সূত্র ভি ব্যস্তানুপাতিক পি, মানে পি সমানুপাতিক 1/p, তাই তো? এটাই ছিল বয়েলের সূত্র। যে দেখো ভি আর এবং পি এর মধ্যে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, আর ব্যস্তানুপাতিক হওয়া মানেই তার লেখচিত্র হবে অধিবৃত্ত। ব্যস্তানুপাতিক হয়েছে, এখানে লেখচিত্র কি হবে, অধিবৃত্ত। লেখচিত্র কোন ধরনের? লেখচিত্র অধিবৃত্তাকার। পরের কোশ্চেন বলছে, পরের কোশ্চেন 2, 3 এবং 6 মাইক্রোফ্যারাড ধারকত্বের তিনটি ধারককে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে 10 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হলো। বর্তনীতে চার্জের পরিমাণ কত? দেখো বিভব পার্থক্য দেওয়া আছে, ধারকত্ব দেওয়া আছে, চার্জের মান কত। আমরা জানি C = Q/V আর চার্জের মান Q = CV। CV। এখন C এর মান, তিনটা ধারকত্ব, কয়টা ধারক? তিনটা ধারকের ধারকত্ব দেওয়া আছে। কিসে দেওয়া আছে? শ্রেণীতে দেওয়া আছে। তাহলে এটা ক্যালকুলেশন করি। 2, 3 এবং 6 মাইক্রোফ্যারাডের তিনটি ধারককে শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব আমরা বের করে নিই। তাহলে দেখো এই দুইটা আগে ক্যালকুলেশন করি। এই দুইটা শ্রেণীতে আছে, তাহলে 3 × 6 = 18/9, কত হয়? 2 হয়। এই 2 এর সাথে এই 2 আবার কিসে আছে? এই 2 এর সাথে এই 2 শ্রেণীতে আছে, তাহলে 2 × 2 = 4/4, কত? 1। ঠিক আছে, তাহলে তোমরা এই তিনটা ধারককে শ্রেণী সমবায় যুক্ত করে কত পেয়েছো? 1 পেয়েছো। কত পেয়েছো? 1 মাইক্রোফ্যারাড পেয়েছো। ঠিক আছে, শ্রেণী সমবায় যুক্ত করে 1 মাইক্রোফ্যারাড পেয়েছো।
তাহলে ধারকত্ব কত 1 মাইক্রোফ্যারাড। এখন 1 কি তুমি রাখবা, 1 রাখবা না, মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করলে 10⁻⁻6, ভি কত 10 ভোল্ট। তাহলে 10 × 10⁻⁻6 এটাকে তুমি এভাবে লিখতে পারো 1 × 10⁻⁵ চার্জে রাখো ক্রম। তাহলে রাইট অ্যান্সার কোনটা? এই অপশন রাইট অ্যান্সার 1 × 10⁻⁵ ক্রম। পরের কোশ্চেনটা কি আসছে দেখি। পরের কোশ্চেনটা বলছে একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব লক্ষ্যবস্তুর আকারের দ্বিগুণ, বাস্তব বিম্বর আকার লক্ষ্যবস্তুর আকারের দ্বিগুণ এবং লেন্স থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত, লেন্সটির ক্ষমতা কত? লেন্সটির ক্ষমতা কত? একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব বিম্ব লক্ষ্যবস্তুর আকারের দ্বিগুণ, যে লক্ষ্যবস্তুর আকার তার দ্বিগুণ, বিম্বের আকারটা বস্তুর আকারের দ্বিগুণ এবং সেখানে লেন্স থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত, সেটা যদি হয় লেন্সটির ক্ষমতা কত? আমরা জানি ক্ষমতা P = 1/f, আর 1/f সমান আমরা লিখতে পারি 1 + u + 1/v। ক্ষমতা P = কে 1/f, আমরা জানি আবার 1/f = 1/u + 1/v। এখন দেখো এখানে দেওয়া আছে বিবর্ধন m = v/u, বিবর্ধন m = কত? v/u। এখন এই বিবর্ধন মানে আকারটা কত গুণ? দ্বিগুণ, তাহলে 2 = v/u আর u = v/2। সেখানে v এর মান দেখো 120 সেন্টিমিটার, 120 সেন্টিমিটার মানে কত? 1.2 মিটার। এটা ভিটা দেওয়া আছে কত? 1.2 মিটার। লক্ষ্যবস্তু বিম্বের আকার, বিম্ব কত দূরে অবস্থিত? 1.2 মিটার। প্রতিবিম্বের দূরত্ব কত? লেন্স থেকে 120 মিটার দূরে, সেন্টিমিটার দূরে, সেন্টিমিটারকে মিটার করলে 1.2। তাহলে এখানে কত? 1.2কে 2 দ্বারা ভাগ করলে 0.6। তাহলে এখানে ক্ষমতা P = দেখো 1/1/u এর মান কত? 0.6 + 1/1.2। ক্যালকুলেশন করলে তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবা আশা করি। ক্যালকুলেশন তোমাদের সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? লসাগু হবে 1.2, আশা করি পারবা। পরের কোশ্চেন 70 নম্বর কোশ্চেন। 70 নম্বর কোশ্চেনে কি বলছে? 14(7 + 4(2) হিলিয়াম = 17(8) অক্সিজেন প্লাস, এখানে জিজ্ঞাসা করছে। দেখো এক্স একটি নিউক্লিয় বিক্রিয়া, অজানা এক্স কণাটি হবে কি, এই জায়গায় কি হবে সেটাই তোমাকে জিজ্ঞাসা করছে, এটা জিজ্ঞাসা করছে, তাই না? তো দেখো এটাকে বলা হয় কি, এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে প্রোটন সংখ্যা বলা হয়। আর এটাকে কি? এটা ভর সংখ্যা। এটা কি? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর এটা ভর সংখ্যা। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের জাস্ট ব্যালেন্স করতে হয়, আর কিচ্ছু না। দেখো প্রোটন সংখ্যা কত? 7, এখানে প্রোটন সংখ্যা কত? 2, তাহলে মাঝখানে প্লাস আছে, 7 + 2 9 হওয়ার কথা, অলরেডি 8 দেওয়া আছে। তাহলে প্রোটন সংখ্যা আর কত হবে? 1 হবে। প্রোটন সংখ্যা কয়টা থাকছে? একটা থাকছে, তাহলে 1। এবার ভর সংখ্যা হিসেব করো, 14 + 4 18, 18 থেকে অলরেডি এখানে দেওয়া আছে, লেখা আছে কত? 17, তাহলে ভর সংখ্যা কত হবে ভাই? 1 হবে। তাহলে ভর সংখ্যা 1, তাহলে যেটার প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1, সেটা কি? নিশ্চয়ই প্রোটন। নিশ্চয় কি? প্রোটন, ঠিক আছে? সেটা অবশ্যই প্রোটন। পরের কোশ্চেন বলছে কোন পিএন জাংশনের 0.1 বিভব পার্থক্য পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহের পরিবর্তন 50 মিলিঅ্যাম্পিয়ার হয়। কত হয়? 50, এটা আছে দাড়ি দিয়েছে, হ্যাঁ, 50 মিলিঅ্যাম্পিয়ার হয়। এর গতীয় রোধ কত? আমরা জানি গতীয় রোধ বা জাংশন রোধ R = ΔV/V। গতীয় রোধ বা জাংশন রোধ R = ΔV/ΔI। R = ΔV/ΔI। এখন এখানে গতীয় রোধ চেয়েছে, তাহলে ΔV কত? বিভব পার্থক্য কত? 0.1। তড়িৎ প্রবাহের পরিবর্তন কত? 400। দেখো মিলিঅ্যাম্পিয়ার আছে, মিলিঅ্যাম্পিয়ার কি আছে? দেখো
না, তাহলে অবশ্যই তাকে এসআই এককে নিতে হবে, মানে অ্যাম্পিয়ারে নিতে হবে। তাহলে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিতে গেলে 10⁻³ তো দেখো এখানে পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1 কয়টা সংখ্যা, একটা সংখ্যা মানে একটা শূন্য। এবার খেয়াল করো এখানে থাকছে কত 1/4, এখানে শূন্য আছে একটা দুইটা তিনটা, শূন্য থাকা মানে তোমরা জানো প্লাস পার। এখানে শূন্য আছে কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে শূন্য আছে তিনটা মানে শূন্য, প্লাস পার কয়টা তিনটা, মাইনাস পার কয়টা তিনটা, তার মানে সবগুলো কেটে যায়। তাহলে 1/4 থাকে, 1/4 মানে তোমরা জানো 0.25, তাহলে অ্যান্সার হবে 0.25 ওহম। প্রতিরোধ বা জাংশন রোধ কত, 0.25 ওহম। নম্বর কোশ্চেনে বলছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর গতিবেগ কত। যেখানে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে মানে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ছে, সেই উচ্চতাকে পৃথিবীর ব্যাসার্ধের উচ্চতা, হ্যাঁ সমান উচ্চতা, পড়ন্ত বস্তুর গতিবেগ কত। তো উচ্চতা অল্প হলে বা স্বল্প উচ্চতার ক্ষেত্রে v=GR, তোমরা জানো মহাকর্ষ বিকর্ষ থেকে আসছে কোশ্চেনটা। জি কত, জি হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 9.8 না ধরে 10 ধরে ক্যালকুলেশন করি। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, কিলোমিটারকে মিটার করা মানে আরও দুইটা। ঠিক আছে, হলো আরও একটা শূন্য হবে কত, 6.4 × 10⁶, ঠিক আছে 6400 কিলোমিটার। তো 6400 কিলোমিটারকে মিটার করলে 10⁻³ তো দেখো এখন আমরা বর্গমূল করতে হবে। 64-র বর্গমূল করলে কত হয়, 8 হয়। 64-র বর্গমূল করলে 8 হয়। শূন্য কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে আমরা যদি বর্গমূল করলে শূন্য সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে 6টা শূন্য আছে, 3টা শূন্য হবে, এত মিটার, 8000 মিটার, ঠিক আছে পার সেকেন্ড। এখন দেখো অপশনে মিটারে নেই, আছে কিলোমিটার/সেকেন্ড, তাহলে কিলোমিটারে নিলে কত হবে, 8 কিলোমিটার/সেকেন্ড, 8 কিলোমিটার/সেকেন্ড, রাইট আনসার। ঠিক আছে, তাহলে রাইট আনসার কোনটা, 8 কিলোমিটার/সেকেন্ড, ডি অপশন। লাস্ট কোশ্চেন আমরা চলে আসছি, বলছে 2 ভোল্ট তড়িৎচালক শক্তির কোনো কোষ 10 ওহম রোধকের সাথে সংযুক্ত আছে। যদি বিভব পার্থক্য 1.5 ভোল্ট হয় তাহলে অভ্যন্তরীণ রোধ কত। দেখো সার্কিটটা এমন আছে, এমন একটা সার্কিট যেখানে অভ্যন্তরীণ রোধ জিজ্ঞাসা করছে, তোমাকে অভ্যন্তরীণ রোধ জিজ্ঞাসা করছে। তড়িৎচালক শক্তি 2 ভোল্ট দেওয়া আছে, প্রান্ত রোধ 10 ওহম দেওয়া আছে, আর বলছে বিভব পার্থক্য মানে এই বিন্দু থেকে শুরু হয়ে এই বিন্দুতে আসতে বিভব পার্থক্য ভোল্টেজটা কত, 1.5 ভোল্ট। তোমরা জানো ই ভি এর সমান হতে পারে, কখনো ভি এর সমান হতে পারে, আবার কখনো ভি এর সমান হতে পারে না। যখন অভ্যন্তরীণ রোধ থাকে তখন ভি এর সমান হতে পারে না। মোট তড়িৎচালক শক্তি হবে প্রান্ত বিভব ভি প্লাস আই আরকে নষ্ট বিভব বা সুপ্ত বিভব বলে, যেটা অভ্যন্তরীণ রোধের কারণে ঘটে। অভ্যন্তরীণ রোধের কারণে যে ভোল্টেজটা নষ্ট হয় সেটাকে নষ্ট বিভব বা সুপ্ত বিভব, সেটাকে আইআর দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে আর ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, ই মাইনাস ভি/আই। ই এর মান কত দেখো, ই এর মান দেওয়া আছে 2, ভি এর মান 1.6, আই এর মান কত, আই এর মান তো আবার দেওয়া নেই। আই এর মান তাহলে আই সমান তুমি কি জানো, আই সমান ভি/আর, ভি কত 1.6/10, ঠিক আছে। তাহলে 10 দ্বারা ভাগ, তাহলে কত হয় 0.16। তাহলে এখানে যদি 0.16 বসাও তাহলে 0.4/0.16, ঠিক আছে।
এখানে 1 ডিজিট পার পয়েন্ট, এখানে ঠিক আছে, ক্যালকুলেশনটা করে নিও। আমার ঠান্ডা লেগেছে, ক্লাসটা লেন্থ করি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছ তোমরা কমেন্ট সেকশনে জানাও আমাকে। তোমাদের প্রয়োজন অনুসারে আমরা নতুন রেকর্ডের ভিডিও দেবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ওকে।